আজকের আলোচনার বিষয় নদীর কাজ ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তবে এই অংশটি আলোচনা করার আগে তোমাদের নদী সম্পর্কে সংক্ষিপ্ত একটি আলোচনা করা অত্যন্ত জরুরি, যা তোমরা আগের ক্লাসে জেনেছিলে যে নদী কাকে বলে। নদী হচ্ছে তুষারগলা জল, বৃষ্টির জল অথবা প্রস্রবণের জল যখন উচ্চ অঞ্চল থেকে অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চল থেকে ধীরে ধীরে তার ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে এবং অবশেষে কোনো সাগর, হ্রদে বা মহাসাগরে এসে মিলিত হয়, তখনই তাকে আমরা বলে থাকি নদী। এবার এই নদীর সম্পর্কে আমরা যখন দেখলাম যে নদীর সংজ্ঞায় দেখলাম উচ্চ অঞ্চল থেকে সমভূমি অঞ্চল এবং অবশেষে মহাসাগরে এসে মিলিত হয় বা সাগরে এসে মিলিত হয়, তাহলে এখান থেকে আমরা নদীর তিনটি প্রবাহ লক্ষ্য করতে পারি। সেই তিনটি প্রবাহ কি কি? এক, উচ্চ প্রবাহ; দুই, মধ্য প্রবাহ; তিন, নিম্ন প্রবাহ। এই উচ্চ প্রবাহ কোথায় লক্ষ্য করা যায়? উচ্চ প্রবাহ লক্ষ্য করা যায় পার্বত্য অঞ্চলে, মধ্য প্রবাহ সমভূমি অঞ্চলে এবং নিম্ন প্রবাহ বদ্বীপ অঞ্চলে। তাহলে আমরা নদীর তিনটি প্রবাহ পেলাম। এই তিনটি প্রবাহ হচ্ছে গিয়ে কি? উচ্চ প্রবাহ, নিম্ন প্রবাহ এবং মধ্য প্রবাহ। এগুলোকে একসঙ্গে বলা হয় থাকে নদীর প্রবাহ। তাহলে এই নদীর প্রবাহ থেকেই নদী বিভিন্নভাবে কাজ করে থাকে, তাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়, অর্থাৎ নদীর কাজ। নদী তার প্রবাহ পথে তিন ধরনের কাজ করে থাকে। এক, ক্ষয় কাজ; দুই, বহন কাজ; এবং তিন, সঞ্চয় কাজ। এগুলোকে যদি আমরা কাজের মাধ্যম হিসেবে ধরি, তাহলে এভাবে নদী কি কি প্রবাহে কোন কোন ধরনের ক্ষয় কাজ, কোথায় ক্ষয় কাজ, কোথায় সঞ্চয় কাজ, আবার কোথায় বহন কাজ, সেগুলো আমরা এখন আলোচনা করব। তাহলে নদী কয় ধরনের কাজ করে থাকে? নদীর কাজ তিন ধরনের। এক, ক্ষয় কার্য; দুই, বহন কার্য; এবং তিন, সঞ্চয় কার্য। এখান থেকে আমরা সংক্ষেপে একটু আলোচনা করছি যে ক্ষয় কার্য কোথায় কোন প্রবাহে লক্ষ্য করা যায়। ক্ষয় কার্য লক্ষ্য করা যায় পার্বত্য প্রবাহে, বহন কার্য লক্ষ্য করা যায় সমভূমি প্রবাহে, ও পার্বত্য প্রবাহে, এবং সঞ্চয় কার্য লক্ষ্য করা যায় সমভূমি ও বদ্বীপ প্রবাহে। এখন আমরা একটি একটি করে নদীর কাজ এখানে আলোচনা করব। নদীর ক্ষয়কার্য। ক্ষয়কার্য কিভাবে হয়? নদী যখন ছোট ছোট, অর্থাৎ নদীর যখন সৃষ্টি হয়, অর্থাৎ যে স্থানে, সেইখানে কি ছোট ছোট জলধারাগুলো একসঙ্গে এসে মিলিত হয় এবং একসঙ্গে মিলিত হয়ে অবশেষে একটি নদীর উৎস হিসাবে গণ্য হয় এবং সেই উৎস থেকে ধীরে ধীরে ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে। এবার নিচের দিকে যখন নেমে আসে তখন কি করে? নদী তার শক্তির মাধ্যমে, অর্থাৎ ক্ষয়কারী শক্তির মাধ্যমে কি করে? নদীর প্রবাহ পথকে চূর্ণ বিচূর্ণ করে এগিয়ে চলে। এই যে চূর্ণ বিচূর্ণ করে এগিয়ে চলে, নিজের ঢাল তৈরি করা,
অর্থাৎ প্রবাহ পথ তৈরি করা, একেই বলা হয়ে থাকে নদীর ক্ষয় কার্য। অর্থাৎ নদী তার ক্ষয় কাজ করার জন্য যেসব বিষয়গুলোর উপর নির্ভরশীল, সেই সব বিষয়গুলি এখানে আলোচনা করা হলো। কি কি সেই সব বিষয়গুলো? এক, ভূমির ঢাল। অর্থাৎ ভূমির ঢালটা কি রকম? ভূমির ঢাল, এখানে ভূমির ঢাল যদি বেশি হয় তাহলে নদীর ক্ষয়কার্যের পরিমাণ বৃদ্ধি পায়, এবং ঢাল যদি কম হয় তাহলে সেক্ষেত্রে নদীর ক্ষয় করার প্রবণতা কমে আসে। এখানে একটি চিত্রের মাধ্যমে দেখছি যে ঢালটা কি। তাহলে নদী, এটি একটি প্রবাহ পথ। নদী, নদীর প্রবাহ পথের এই যে অংশটি, অর্থাৎ এটি হচ্ছে ঢাল। এবার এখানে আরেকটি নদীর প্রবাহ পথ, এখানেও ঢাল। তাহলে এখানে কোন ঢালটির মধ্যে এখানে খাড়া দেখা যাচ্ছে, যে ঢালটা বেশি, এখানে ঢালটা বেশি, তার মানে এখানে নদীর ক্ষয় কার্যের শক্তি বেশি, এবং এখানে ক্ষয় কার্যের শক্তি কম। অর্থাৎ ঢাল বেশি হলে নদীর, অর্থাৎ নদীর প্রবাহ পথে ভূমির ঢাল বেশি হলে সেক্ষেত্রে ক্ষয়কার্য বেশি হবে, এবং ভূমির ঢাল কম হলে সেক্ষেত্রে ক্ষয়কার্যের পরিমাণ কম হবে। 2 নম্বর, নদীর জলের পরিমাণ। অর্থাৎ নদীতে জলের পরিমাণ যত বেশি হবে সেক্ষেত্রে নদীর ক্ষয় কার্যের পরিমাণ তত বেশি হবে। অর্থাৎ তত বেশি পরিমাণে নদী তার প্রবাহ পথে ক্ষয় কাজ করবে, এবং যদি জলের পরিমাণ কম হয় তাহলে সেক্ষেত্রে নদী কম ক্ষয় কাজ করবে। 3 নম্বর, জলে বোঝার পরিমাণ। এক্ষেত্রে যদি ছোট ছোট পাথর অথবা বড় পাথর, সেগুলো যদি সূচালো প্রকৃতির হয়ে থাকে, সূচালো আকৃতির প্রস্তরখণ্ড হয়ে থাকে, তাহলে সেগুলো কি করবে? সেগুলো হচ্ছে পর্বতের ঢালে অথবা নদীর ঢালে, নদীর যে প্রবাহ পথ সেই ঢালে সেখানে কি করবে? আঘাত করবে। নদীর পাড়ে ও তলদেশে আঘাত করবে, ফলে ক্ষয়কাজ বেশি হয়। অর্থাৎ এক্ষেত্রে জলে বোঝার পরিমাণ অবশ্যই থাকবে, এবং তার সাথে কি থাকতে হবে? সূচালো আকৃতির প্রস্তরখণ্ড থাকলে নদীতে ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ প্রবাহ পথে ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পায়। এবং 4 নম্বর, নদীর জলের গতিবেগ। নদীতে জলের গতিবেগ যত বেশি হবে তত ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ নদী ক্ষয়কারী শক্তি বৃদ্ধি ঘটবে। অর্থাৎ যদি জলের গতিবেগ বেশি থাকে তাহলে নদীতে ক্ষয়ের পরিমাণও বেশি হবে। তাহলে নদীর ক্ষয়কার্যের বিভিন্ন যেসব বিষয়ের উপর নির্ভরশীল সেই বিষয়গুলো আমরা এখানে জানলাম। এবার আমরা জানব যে নদী কি কি পদ্ধতিতে তার ক্ষয়কার্য সম্পাদন করে থাকে, সেই পদ্ধতিগুলো এখন আমরা তুলে ধরব। সেই পদ্ধতিগুলো কি কি?
নদীর ক্ষয়কার্য পদ্ধতি। এই পদ্ধতিগুলোর মধ্যে সবার প্রথমেই আমরা আসব অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ অবঘর্ষ ক্ষয়। এই অবঘর্ষ ক্ষয় কি? অবঘর্ষ ক্ষয় হচ্ছে নদী যখন প্রবাহ তার উচ্চ গতিতে প্রবাহ পথে বড় বড় প্রস্তরখণ্ডগুলোকে নিয়ে প্রবাহিত হয়, তখন সেই প্রস্তরখণ্ডগুলো কি করে নদীর পাড়ে অথবা তলদেশে এসে আঘাত করে। এই আঘাত করে এবং সেখানকার যে পাড় অথবা তলদেশ সেখানকার ভূমিভাগকে আলগা করে দেয়। আলগা করে দিয়ে সেখানে গর্তের সৃষ্টি করে এবং এই পদ্ধতিকেই বলা হয়ে থাকে নদীর অবঘর্ষ ক্ষয়। এই অবঘর্ষ ক্ষয়টা কিভাবে সম্পন্ন হয়ে থাকে? এখানে একটি চিত্রের মাধ্যমে তুলে ধরা হলো। নদীর প্রবাহ পথ। এবার নদীর প্রবাহ পথে প্রস্তরখণ্ড পাড়ে এসে অথবা তলদেশে এসে আঘাত করে, তখন সেই আঘাতের ফলে তলদেশ অথবা নদীর পাড় আলগা হয়ে যে গর্তের সৃষ্টি করে এবং এখান থেকে কি করে আবার প্রস্তরখণ্ড স্থানান্তরিত হয়। এই পদ্ধতিকেই বলা হয়ে থাকে অবঘর্ষ পদ্ধতি। প্রস্তরখণ্ড তাহলে এখান থেকে অবঘর্ষ ক্ষয় বোঝা গেল। এখানে হচ্ছে প্রস্তরখণ্ড এসে নদীর তলদেশে আঘাত করলো এবং তলদেশে আঘাত করার ফলে সেখানকার ভূমিভাগ আলগা হয়ে উঠে গেল এবং উঠে গিয়ে সেখানে একটি গর্তের সৃষ্টি হলো এবং এখান থেকে আবার জলের বেগের কারণে সেই প্রস্তরখণ্ড আবার সেখান থেকে স্থানান্তরিত হয়ে আবার সেই নদীর উপর দিয়ে সেই প্রবাহ পথে প্রবাহিত হলো। এটি হচ্ছে অবঘর্ষ ক্ষয়। এবং পরের যে পদ্ধতি ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ ক্ষয়টি কি? ঘর্ষণ ক্ষয় হচ্ছে এরকমই, আমরা একটু আগে দেখলাম প্রস্তরখণ্ড প্রবাহিত হচ্ছে নদীর গতিবেগের সাথে সাথে অর্থাৎ নদীর প্রবাহ পথে। এবার এই প্রস্তরখণ্ডগুলো একটি প্রস্তরখণ্ড গিয়ে যখন আরেকটি প্রস্তরখণ্ডকে আলাদা একটি প্রস্তরখণ্ড আরেকটি প্রস্তরখণ্ডকে গিয়ে আঘাত করলো, তখন সেখানে কি হচ্ছে একটি কাজের সৃষ্টি হলো, ক্ষয় কার্যের সৃষ্টি হলো। সেই ক্ষয় কার্যকে বলা হয়ে থাকে ঘর্ষণ ক্ষয়। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে এটি নদীর প্রবাহ পথ, নদী প্রবাহিত হচ্ছে। এবার এখানে কি হচ্ছে, কোনো বড় প্রস্তরখণ্ড আরেকটি প্রস্তরখণ্ডকে গিয়ে এসে আঘাত করলো এবং আঘাত করার ফলে এখানে একটি ছোট প্রস্তরখণ্ডের সৃষ্টি হলো। এবার এই প্রস্তরখণ্ড আবার এদিকে আসলো, এদিকে এসে আরেকটি প্রস্তরখণ্ডকে আঘাত করলো প্রস্তরখণ্ড এবং এখানে এই প্রস্তরখণ্ড এসে আরেকটি প্রস্তরখণ্ডকে আঘাত করলো। এভাবে আঘাত করে করে অর্থাৎ নদীবাহিত যে প্রস্তরখণ্ড
সেই প্রস্তরখণ্ডগুলো যখন একটি প্রস্তরখণ্ড আরেকটি প্রস্তরখণ্ডকে এসে আঘাত করলো, আঘাত করার ফলে যে ক্ষয় প্রক্রিয়াটি সম্পাদন হলো সেটিকেই বলা হয়ে থাকে ঘর্ষণ ক্ষয়। এবার পরের যে অংশটি আসবে, জল প্রবাহ জনিত ক্ষয়। জল প্রবাহ জনিত ক্ষয়। এই জল প্রবাহ জনিত ক্ষয় কি? এক্ষেত্রে নদীতে যদি জলের বেগ বেশি হয়, অর্থাৎ গতিবেগ বেশি থাকে এবং জলের পরিমাণও বেশি থাকে, তাহলে কি হয়? তাহলে সেখানে জলের গতি প্রচন্ড গতিবেগের থাকার কারণে সেই জল এসে নদীর দুপারে অথবা তলদেশে এসে আঘাত করে এবং এই আঘাতের ফলে নদীর দুর্বল অংশ, অর্থাৎ দুর্বল অংশ কি হয়? আলগা হয়ে পড়ে এবং সেখান থেকে খসে গিয়ে যে ক্ষয়কার্য সম্পাদন করে থাকে তাকেই বলা হয়ে থাকে জল প্রবাহ জনিত ক্ষয়। এবং পরের যে অংশ 4 নম্বর, সেটি হচ্ছে দ্রবণ ক্ষয়। দ্রবণ ক্ষয়টি কি? নদীর জলে, অর্থাৎ যে নদী যদি কোনো অঞ্চল যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই অঞ্চলে যদি চুনাপাথর অথবা লবণের স্তর থাকে, কি থাকবে? চুনাপাথর অথবা লবণের শিলা, সেক্ষেত্রে সেই জলের সঙ্গে চুনাপাথর এবং লবণ বিক্রিয়া করে যে ক্ষয়কার্য সম্পাদন করে তাকেই বলা হয় থাকে দ্রবণ ক্ষয়। শিলা জলের সঙ্গে বিক্রিয়া করে যে ক্ষয়কাজ সম্পাদন করে তাকেই দ্রবণ ক্ষয় বলে। তাহলে এটি গেল দ্রবণ ক্ষয়। এবং পরের যে অংশটি, অর্থাৎ পরের যে নদীর ক্ষয়কাজ পদ্ধতি, সেটি হচ্ছে বুদবুদ ক্ষয়। এই বুদবুদ ক্ষয়টি কি? নদীর প্রবাহ পথে জলের বেগের কারণে বুদবুদের সৃষ্টি হয় এবং এই বুদবুদ ভিতরে বাতাস পূর্ণ থাকে এবং সেই বুদবুদ যখন ফেটে যায় তখন ভিতরের বাতাসের প্রচন্ড চাপে যে ক্ষয়কার্য, অর্থাৎ নদীর তলদেশে অথবা দুই পারে যে ক্ষয়কার্য সম্পাদন করে থাকে সেই ক্ষয়কার্যকেই বলা হয়ে থাকে বুদবুদ ক্ষয়। এক্ষেত্রে কি? এক্ষেত্রে বুদবুদের ভেতরের বাতাসের চাপে, অর্থাৎ বুদবুদ ফেটে গিয়ে যে ক্ষয়কার্য সম্পাদন করে তাই বুদবুদ ক্ষয়। নদীর এই ক্ষয়কার্য পদ্ধতি আমরা কি জানলাম? একটু আগে পড়েছিলাম যে নদী ক্ষয়কাজ কোন অঞ্চলে করে থাকে? সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলে। তাহলে এই উচ্চ পার্বত্য অঞ্চলে নদী যেহেতু ক্ষয়কাজ করে থাকে, উচ্চ পার্বত্য অঞ্চল, এই উচ্চ পার্বত্য অঞ্চলে নদী ক্ষয়কাজ করে থাকে। এই তাহলে নদীর ক্ষয়কার্যের ফলে ভূমিরূপে নদীর কি 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 বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপের সৃষ্টি হয় এই ক্ষয়কার্যের মাধ্যমে? সেই ভূমিরূপগুলো হচ্ছে যেমন ভি আকৃতির উপত্যকা, আই আকৃতির উপত্যকা, মন্থকূপ, প্লান্সপুল বা প্রপাতকূপ, জলপ্রপাত প্রভৃতি ভূমিরূপগুলো নদীর পার্বত্য প্রবাহে অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চলে ক্ষয়কার্যের মাধ্যমে সৃষ্ট হয়ে থাকে। এবার আমরা আসব নদীর বহন কার্য সম্পর্কে, অর্থাৎ নদী কিভাবে তার বহন কাজ সম্পাদন করে থাকে
সেই পদ্ধতি আমরা এবার আলোচনা করব। এটি হলো নদীর ক্ষয়কার্য পদ্ধতি। এবার আমরা আসব নদীর বহন কাজে। নদীর বহন কাজ। তাহলে নদীর বহন কাজ কাকে বলা হয়? নদীর বহন কাজ হচ্ছে, এই যে একটু আগে আমরা বললাম যে নদীর ক্ষয়কার্যের মাধ্যমে বিভিন্ন ধরনের পদার্থ, অর্থাৎ নদীর দুদিকে দুপারে অথবা তলদেশে বিভিন্ন ধরনের নুড়ি, কাকর, পাথর, বালি ইত্যাদি সৃষ্টি হয় ক্ষয়কার্যের মাধ্যমে। সেই ক্ষয়িত পদার্থগুলোই যখন নদী তার প্রবাহ পথ দিয়ে বয়ে নিয়ে আসে, তাকেই বলা হয় তাকে নদীর বহন কাজ। এই বহন কাজ কতগুলো বিষয়ের উপর নির্ভরশীল। সেই বিষয়গুলো কি কি? এক, নদীর জলের গতিবেগ, অর্থাৎ নদীতে জলের গতিবেগ যত বেশি হবে, বহন কাজের ক্ষমতা তত বেশি হবে, অর্থাৎ তত বেশি পরিমাণে নুড়ি, কাকর, বালি, পলি ইত্যাদি বহন করে নিয়ে আসতে সক্ষম হবে। দুই, জলের পরিমাণ। এক্ষেত্রে কি? এক্ষেত্রে নদীতে যদি জলের পরিমাণ বেশি থাকে, তাহলে নদীর বহন করার ক্ষমতাও সেক্ষেত্রে বৃদ্ধি পাবে। তিন, দ্রবণ। দ্রবণ কি? আমরা একটু আগে বললাম ক্ষয়কার্যের মাধ্যমে, ক্ষয়কার্যের ক্ষেত্রে যে সেখানে কি চুনাপাথর বা লবণ জলের সঙ্গে বিক্রিয়া করে, সেই বিক্রিয়াজাত পদার্থগুলো সেখানে ভেসে থাকে এবং সেই পদার্থগুলোই যখন জলের মাধ্যমে অর্থাৎ নদী তার প্রবাহ পথে বয়ে নিয়ে আসে, সেটি হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। চার, ভূমির ঢাল। অর্থাৎ ভূমির ঢাল যত বেশি হবে, নদীতে জলের বহন ক্ষমতা তত বৃদ্ধি পাবে। ঢাল কমে গেলে জলের বহন ক্ষমতাও কমে যাবে, আবার ঢাল বৃদ্ধি পেলে জলের বহন ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে এবার আমরা আসি যে নদী কি কি পদ্ধতিতে ক্ষয়কাজ সম্পন্ন করে থাকে। বহন কাজ পদ্ধতি। এক নম্বর, ভাসমান প্রক্রিয়া। ভাসমান প্রক্রিয়া, এক্ষেত্রে ভাসমান প্রক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই নুড়ি, কাকর অথবা পাথর বা প্রস্তরখণ্ড, যেসব প্রস্তরখণ্ড থাকবে সেই জলের সাথে বাহিত হবে, সেই বাহিত প্রস্তরখণ্ডগুলো অবশ্যই ক্ষুদ্রাকার হবে, অর্থাৎ আয়তনে ছোট হবে, তাহলেই সেগুলো জলের সঙ্গে বাহিত হবে। অর্থাৎ ভাসমান প্রক্রিয়া সেগুলোই যেগুলো জলের সঙ্গে ভাসতে ভাসতে বাহিত হয়, সেগুলোই হচ্ছে ভাসমান প্রক্রিয়া। এবার পরের যে অংশ, অর্থাৎ পরের ক্ষয়কাজ পদ্ধতি, সেটি হচ্ছে লম্ফদান প্রক্রিয়া। লম্ফদান প্রক্রিয়া, এই লম্ফদান প্রক্রিয়া কি? লম্ফদান প্রক্রিয়া হচ্ছে বাহিত প্রস্তরখণ্ডের পরিমাণ যখন বৃদ্ধি পায়, অর্থাৎ বাহিত প্রস্তরখণ্ডের পরিমাণ এক্ষেত্রে যদি বড় আকারের হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেই বড় আকারের প্রস্তরখণ্ড লাফিয়ে লাফিয়ে নদীর প্রবাহ পথ বেয়ে যখন চলে আসে, তখনই তাকে বলা হয় থাকে লম্ফদান প্রক্রিয়া। এক্ষেত্রে প্রস্তরখণ্ডের আকৃতিটি বৃহদাকার হয়, এই জন্য সেটি নদীর প্রবাহ পথে লাফিয়ে লাফিয়ে প্রবাহিত হয়। 3 নম্বর, দ্রবণ প্রক্রিয়া। দ্রবণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি? যে ক্ষয়িত পদার্থগুলো দ্রবণ কাজের ফলে যেসব ক্ষয়িত পদার্থ, সেই পদার্থগুলো যখন জলের সঙ্গে বাহিত হয়ে প্রবাহিত হয়, তখনই তাকে বলা হয় থাকে দ্রবণ প্রক্রিয়া।
এবং আরেকটি বহন কাজের পদ্ধতি আছে, সেটি হচ্ছে গিয়ে কি জল প্রবাহ জনিত প্রক্রিয়া। এটিকে আকর্ষণ প্রক্রিয়াও বলা হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে নদীর জলের সঙ্গে যখন প্রস্তরখণ্ড নদীর আকর্ষণের কারণে অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির কারণে নদীর তলদেশ বেয়ে সেই প্রস্তরখণ্ডগুলো প্রবাহিত হয়, তখনই সেই প্রবাহকে বলা হয় থাকে আকর্ষণ প্রক্রিয়ায় প্রবাহিত পদ্ধতি, অর্থাৎ আকর্ষণ প্রক্রিয়া বহন পদ্ধতি। এটি হচ্ছে সেই প্রস্তরখণ্ডগুলো আকর্ষণের মাধ্যমে নদীর তলদেশ বেয়ে প্রবাহিত হয়। এটি একটি চিত্রের মাধ্যমে আমরা দেখব যে সম্পূর্ণ বহন কাজ পদ্ধতিটি। সম্পূর্ণ বহন কাজ পদ্ধতিটি এই চিত্রের মাধ্যমে আমি তুলে ধরব। চিত্রটি কি, এখানে নদীর একটি প্রবাহ পথ এবং এগুলো হচ্ছে নদীর জল। তাহলে প্রবাহ পথের সঙ্গে আমরা কি ধরলাম, দ্রবণ প্রক্রিয়া কিভাবে প্রবাহিত হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট যে দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে দ্রবণ ক্ষয়ের ফলে যে পদার্থগুলো উৎপন্ন হয়, সেই উৎপন্ন পদার্থগুলো কি হয়, যখন বাহিত হয় তখন তাকে বলা হয় থাকে দ্রবণ প্রক্রিয়ায় বাহিত পদার্থ সমূহ। এবার ভাসমান প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়, ছোট ছোট প্রস্তরখণ্ড, নুড়ি, কাকর, বালি এগুলো যখন বাহিত হয় ভাসমান অবস্থায়, ভাসমান থেকে, তখন সেগুলোকে বলা হয় থাকে ভাসমান প্রক্রিয়া। দ্রবণ প্রক্রিয়া, এবারে আমরা আসবো লম্ফদান প্রক্রিয়া। এই লম্ফদান প্রক্রিয়াটি কি, এখানে আমরা কি দেখলাম যে একটু আগেই যে প্রস্তরখণ্ডের যে পরিমাণটা অর্থাৎ প্রস্তরখণ্ডের আয়তন, সেই প্রস্তরখণ্ডের আয়তনটা বৃহদাকার হবে এবং এখান থেকে লাফিয়ে প্রবাহ পথের সঙ্গে লাফিয়ে প্রবাহ পথ বেয়ে প্রবাহিত হবে। এটি হচ্ছে লম্ফদান প্রক্রিয়া। এবার সর্বশেষ যে নদীর বহন কাজ পদ্ধতি, সেটি হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া। এই আকর্ষণ প্রক্রিয়াটি কি, এখানে ছোট ছোট প্রস্তরখণ্ডগুলো মাধ্যাকর্ষণ শক্তির টানে নদীর প্রবাহ পথে অর্থাৎ তলদেশ বেয়ে নদীর প্রবাহ পথের সঙ্গে সঙ্গে যখন বাহিত হয়, তখন সেই বাহিত পদার্থগুলোকে বলা হয় থাকে আকর্ষণ প্রক্রিয়ায় বহন কাজ। তাহলে এটি গেল একটি চিত্রের মাধ্যমে আমরা দেখতে পেলাম নদীর বহন কাজ পদ্ধতিগুলো। এবারে আমরা আসবো
নদীর সর্বশেষ যে পদ্ধতি, অর্থাৎ নদীর কাজের যে সর্বশেষ পদ্ধতি, সেটি হচ্ছে সঞ্চয় কাজ। এই সঞ্চয় কাজ সাধারণত কোথায় করে থাকে? সঞ্চয় কাজ করে থাকে নদীর নিম্ন প্রবাহে, অর্থাৎ বদ্বীপ প্রবাহে এবং সমভূমি প্রবাহে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস আমরা দেখলাম যে নদীর বহন কাজের ক্ষেত্রে কিন্তু ভূমিরূপের নতুন কোনো ভূমিরূপের সৃষ্টি হচ্ছে না। এখানে কি হচ্ছে? এখানে বায়ু পদার্থগুলো, নুড়ি কাকর, বালি, পলি প্রভৃতি পদার্থগুলো কি হচ্ছে? শুধুমাত্র নদীর প্রবাহ পথের সঙ্গে বাহিত হচ্ছে। এক্ষেত্রে কোনো নতুন ভূমিরূপের সৃষ্টি হচ্ছে না। পরবর্তী যে নদীর কাজের পদ্ধতি, অর্থাৎ কাজ, সঞ্চয় কাজ। এই সঞ্চয় কাজ কোথায় করে থাকে? সংগঠিত হয়ে থাকে? সঞ্চয় কাজ সংগঠিত হয়ে থাকে সমভূমি ও বদ্বীপ প্রবাহে। এই সমভূমি ও বদ্বীপ প্রবাহে যখন নদী তার সঞ্চয় কাজ করে থাকে, কিভাবে সঞ্চয় কাজ করে থাকে? তার মাধ্যমগুলো কি কি? যে নদী ক্ষয়ের মাধ্যমে নদী ক্ষয় করলো, বহন কাজের মাধ্যমে বাহিত করলো, তাহলে সঞ্চয় কাজের ক্ষেত্রে এখানে একবারই আমরা জানতে পারি যে এটি অবশ্যই সেই বাহিত পদার্থগুলো যখন সঞ্চিত হয় এবং সঞ্চিত হয়ে যে নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি করে, সেগুলোই হচ্ছে সঞ্চয় কাজ পদ্ধতি। তাহলে এই সঞ্চয় কাজের জন্য যে বিষয়গুলো অবশ্যই প্রয়োজনীয়, সেটা কি থাকতে হবে? নদীর জলের বেগ কম হতে হবে। 2 নম্বর, বোঝার পরিমাণ বলতে নুড়ি কাকর, বালি, পলি প্রভৃতি এদের পরিমাণ কি হতে হবে? বৃদ্ধি পেতে হবে। 3 নম্বর, নদী যদি কোনো জলাশয়ের উপর দিয়ে প্রবাহিত হয়, সেক্ষেত্রে সঞ্চয় কাজের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে এই বিষয়গুলো নদীর সঞ্চয় কাজে গুরুত্বপূর্ণ অবদান পালন করে থাকে। এবার এই সঞ্চয় কাজের ফলে নদীতে যেসব ভূমিরূপের সৃষ্টি হয়, সেগুলো হচ্ছে পলল বেজনী, প্লাবন ভূমি, অশ্বক্ষুরাকৃতির হ্রদ, নদী চর, মিয়েন্ডার প্রভৃতি ভূমিরূপগুলো। এগুলো হচ্ছে সঞ্চয় কাজের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ। তাহলে আমাদের আজকের যে আলোচনার বিষয় নদীর কাজ ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলো, সেগুলো আমরা জানতে পারলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।